গডফাদার, আমি এই মাথা মোটাটাকে শিক্ষা দিয়েছি, এখন আপনি প্লিজ শান্ত হয়ে যান, সম্মান দিয়ে বলল সুলতান। সুলতান ভাই, এসব করে কোনো লাভ নেই, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এটা মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম, আর এই দোকানের মালকিন শালিনী মিত্র। তোমার ভাই ওনার সাথে অন্যায় করেছে। শালিনীর দিকে আঙুল তুলে সুলতানকে দেখালো। নীলের কথা সঙ্গে সঙ্গেই বুঝতে পারলো সুলতান। শালিনীর দিকে এগিয়ে গিয়ে সে বলল, শালিনী ম্যাডাম, আমি আমার ভাইকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আজ এখানে যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী, এজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। না না, এসব করার কোনো দরকার নেই, হাত নাড়িয়ে বলল শালিনী। সুলতানের ক্ষমা গ্রহণ করার সাহস ওর মধ্যে ছিল না, কিন্তু সুলতান তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মকবুলের দিকে এগিয়ে গিয়ে ওর কলার ধরে টেনে বলল, মরে গেছিস নাকি? না মরলে তাড়াতাড়ি যা আর শালিনী ম্যাডামের কাছে ক্ষমা চা। সুলতানের মুখে এই কথা শুনে কাঁপতে লাগলো মকবুল। সুলতানের কথা নেগলেক্ট করার সাহস ওর মধ্যে ছিল না। ব্যথায় কাতরাতে কাতরাতে মকবুল কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়ে শালিনীর পায়ের কাছে গিয়ে বলল, শালিনী ম্যাডাম, আমি দুঃখিত। শালিনী দেখলো মকবুলের মুখ ফুলে গিয়েছে, তাই কথা বলতে ওর খুব অসুবিধা হচ্ছিল। গডফাদার, তোমার কি মনে হচ্ছে আমি এই ব্যাপারটা ভালোভাবে হ্যান্ডেল করছি তো? সম্মান দিয়ে জিজ্ঞেস করলো সুলতান। ঠিক আছে, এই ব্যাপারটা আর টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই কথা বলে নীল মকবুলের দিকে তাকিয়ে বলল, তুমি যখন তোমার ব্যাগ থেকে ওই পাথরটা বের করেছিলে তখন কিছু ব্ল্যাক ফ্রুট টাইপের দেখেছিলাম, সেগুলোকে আমি একবার দেখতে পারি, যদি তোমার কোনো আপত্তি না থাকে? এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও কোনো মানুষ যে ফলের কথা ভাবতে পারে এটা ভেবেই সবাই হতবাক হয়ে রইল। না, কোনো আপত্তি নেই। মকবুল খানিকটা অবাক হলেও এখন আর ওর অন্য কোনো দিকে মন নেই। সে মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে ওই ব্ল্যাক ফ্রুটটা নীলকে দিয়ে দিল। এটা কোথা থেকে পেলে? ফলটা ভালো করে দেখে জিজ্ঞেস করলো নীল। ব্ল্যাক ফ্রুটটা হাতে নিয়ে নীল অনেক কিছু ভাবতে লাগলো। নীলের মনে হচ্ছিল এই ব্ল্যাক ফ্রুট থেকে অনেক ওষুধ তৈরি করা যায়। ও মনে হয় কোনো বইতে পড়েছিল, কিন্তু এখন ওর এই বিষয়ে কিছুই মনে পড়ছে না। গডফাদারকে সব সত্যি কথা বল, ব্ল্যাক ফ্রুটটা কোথা থেকে পেয়েছিস? মকবুল আবারও ধমক খেলো সুলতানের কাছে। গডফাদার, আমি পাহাড় থেকে ভুল করে এই ফলটা নিয়ে এসেছিলাম, আসলে খুব পছন্দ হয়ে গিয়েছিল তাই ফেলিনি। নীলের দিকে তাকিয়ে সব সত্যি কথা বলে দিল মকবুল। ঠিক আছে সুলতান, তুমি ওকে নিয়ে যাও। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো নীল। আজ আমার মুড খুব ভালো আছে, তাই তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, কিন্তু পরের বার এরকম কিছু ঘটলে তোমাকে উচিত শিক্ষা দিতে বাধ্য হব, বুঝলে? মকবুলের দিকে তাকিয়ে রুক্ষভাবে কথাটা বলল নীল। থ্যাংক ইউ গডফাদার। কথাটা শুনে সুলতানের মুখে হাসি ফুটে উঠল। ওর মনে হলো যেন ওর বুকের উপর থেকে কোনো বড় পাথর সরিয়ে দেওয়া হয়েছে। নীল তাকে আরো একটা সুযোগ দিয়েছে, এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে। এখন সে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। হাসি মুখে মাথা নিচু করে নীলকে সম্মান জানিয়ে মকবুলকে নিয়ে দরজার দিকে হাঁটা লাগালো সুলতান। মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে নীলও আর বেশিক্ষণ থাকলো না। আদ্রিতা আর প্রিয়াঙ্কার সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো। তোমাকে সুলতান এত সমীহ করে কেন চলে বলো তো? তোমরা একে অপরকে কিভাবে চেনো? আগেও দেখেছি, তোমাকে এত সম্মান দেওয়ার কারণ কি? গিরিশ পার্কের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আদ্রিতা। আবার ওর মাথায় নীলকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে দিয়েছে। সুলতান যেখানে কাজ করে সেই জায়গার মালিকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওর নাম কুশল বরাট। তুমি তো জানো ও আমার কত ভালো বন্ধু। সোজা সাপটা জবাব দিয়ে দিল নীল। গম্ভীর হয়ে নীলের দিকে তাকিয়ে রইল আদ্রিতা। হঠাৎ করে মনে হলো ওর ইউজলেস হাজব্যান্ড হঠাৎ করে যেন বদলে গেছে। নীলকে এখন আদ্রিতাই ঠিক করে চিনতে পারছে না। নীল! শালিনীর আওয়াজে হুঁশ ফিরল আদ্রিতার। নীল মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পর ওর পিছন পিছন শালিনীও স্টোর থেকে বেরিয়ে এসেছিল। শালিনী ওদের কাছে এসে বলল, প্রত্যেকবার তুমি আমাকে সাহায্য করো, আজ তোমাকে ভালো করে ধন্যবাদ জানাতে চাই। এই কথা বলে একটা অদ্ভুত ভাবে হাসলো শালিনী। ইটস ওকে, শুধু আমার অ্যাপ্রেজালের বিষয়টা একটু দেখে নিও প্লিজ, হাসতে হাসতে বলল নীল। নীলের মুখে এই কথা শুনে আদ্রিতার চেহারাই যেন পাল্টে গেল। সঙ্গে সঙ্গে নীলের শার্টটা খামচে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, অ্যাপ্রেজাল মানে? তুমি কি এখানে কাজ করো? যা বাবা, ভেতরে হিরে দেখার সময় তো আমি তোমাকে বললাম যে এটা আমার কাজের জায়গা। কথাটা বলেই মুচকি হাসলো নীল। আদ্রিতা, নীল হলো মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামের চিফ অ্যান্টিক অ্যাপ্রেজার। শালিনীর কথাটা শুনে অবাক হয়ে গেল আদ্রিতা, কিন্তু প্রিয়াঙ্কা যেন কেসে উঠলো। আসলে ও তো পুরো ব্যাপারটাই জানতো। শোনো না, লাঞ্চের সময় তো হয়ে গেল, তোমরা সবাই আমার বাড়িতে চলো, একসাথে বসে বেশ জমিয়ে একটা আড্ডা দেওয়া যাক। শালিনীর এই প্রস্তাবে নীল কি বলবে ভাবছিল,
কিন্তু তার আগেই আদ্রিতা বলে উঠল, অবশ্যই শালিনী, তোমার নিয়ন্ত্রণ আমরা অ্যাকসেপ্ট করছি, তোমাকে বিরক্ত করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কলকাতা শহরের নামকরা পরিবারগুলোর মধ্যে একটি হলো মিত্র পরিবার। শালিনীর সাথে ভালো সম্পর্ক হলে আদ্রিতার কাজে অনেক লাভ হতে পারে, সেটাই চাইছিল আদ্রিতা। তাই শালিনীর ইনভিটেশন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিল সে। গিরিশ পার্ক পেরিয়ে শালিনীর গাড়িতেই ওরা পৌঁছলো শ্যামবাজার। এখানেই শালিনীর বাড়ি। কুমোরটুলি ঘাটের কাছে বিশাল বড় বনেদি বাড়ি, সামনেই বাঁধানো গঙ্গার ঘাট। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নীলের চোখ আটকে গেল বাড়িটা দেখে। বাড়িটা পশ্চিম দিকে অবস্থিত এবং বাড়িটার মুখ পূর্ব দিকে। ভুরু কুঁচকে কিছু একটা ভাবতে লাগলো নীল। এদিক ওদিক তাকিয়ে দেখলো বাড়িটার সবকিছুই সম্পূর্ণ বাস্তু অনুসারে বানানো হয়েছে। মনে মনে ভাবলো নীল, মিত্র পরিবারের বিজনেস এত ভালো কিভাবে চলছে তাই বাড়ি দেখলেই বোঝা যায়। এরপরই ওরা দালান পার করে সদর দরজা দিয়ে বসার ঘরে প্রবেশ করলো। কিন্তু ঘরে প্রবেশ করতেই অবাক হয়ে গেল আদ্রিতা। সোফাতে চুপচাপ বসলো ঠিকই, কিন্তু মাথায় একটা অন্য কথা চলতে লাগলো। ওর কেমন যেন একটা খটকা লাগছিল। সঙ্গে সঙ্গে ও শালিনীকে জিজ্ঞেস করলো, তুমি কিছু মনে না করলে তোমায় একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই ঘরে ঢোকার পর থেকে এটা আমার মনে হচ্ছে যে তুমি তো অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বিজনেস করো। ইনফ্যাক্ট তোমাদের বাড়িটাও বেশ পুরনো, তাহলে তোমার বাড়িতে একটাও অ্যান্টিক জিনিস নেই কেন? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। আদ্রিতা, শালিনী এবং প্রিয়াঙ্কা তিনজন সুন্দরী মহিলার দিকে তাকিয়ে একথা বলল নীল। এর উত্তরও তুমি জানো? কিন্তু কিভাবে? অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আদ্রিতা। আমার বোকা বউটা কিচ্ছু বোঝে না, পাগলি একটা। আমি মানছি যে মিত্র পরিবার অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বিজনেস করে, কিন্তু প্রতিটি অ্যান্টিক জিনিসের একটি বৈশিষ্ট্য থাকে, কিছু খারাপ আর কিছু ভালো। কিন্তু বেশিরভাগ সময় ওগুলোর মধ্যে শয়তানের বাস হয়। গলার আওয়াজ ভারী করে আদ্রিতার দিকে তাকিয়ে বেশ একটা রহস্য নিয়ে কথাগুলো বলল নীল। তারপর ওদের সামনে পায়চারি করে এমন গাঢ়ভাবে নীল কিছু কথা বলে যেন ওর এসব বিষয়ে অনেক জ্ঞান, এসব নিয়ে ওর রোজগার কারবার। আমাদের ডেইলি লাইফে আমরা এ ধরনের জিনিস ব্যবহার করতে পারি না আদ্রিতা। অ্যান্টিক জিনিস যেমন অনেক সময় এক্সপেন্সিভ হয়, তেমনই হয় অভিশপ্ত। নির্দিষ্ট তিথিতে সেগুলোর পুজো করে শুদ্ধ করতে হয়, কারণ অনেক সময় জানা যায় যে সেসব জিনিসে কোনো অশুভ শক্তির বাস রয়েছে। ওগুলো বাড়িতে রাখলে ব্যবসা, সম্পর্ক, পরিবারের যশ খ্যাতি সবটাই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঘরের পরিবেশটা ভীষণ থমথমে হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। আদ্রিতা এবং প্রিয়াঙ্কা দুজনেই হাঁ করে তাকিয়ে রইল নীলের মুখের দিকে। নীলের কথা শুনে আদ্রিতা এবং প্রিয়াঙ্কার কপালে ঘাম জমে গেল। বানিয়ে বানিয়ে আর কত বুকে যাবে? হুঁশ ফিরতেই নীলকে প্রশ্ন করলো আদ্রিতা। নীল কিছুই বানিয়ে বলছে না। নীলের বদলে উত্তর দিল শালিনী। ইতিমধ্যেই এক সার্ভেন্ট কিছু স্টার্টার নিয়ে হাজির হয়েছে। কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল, তার সাথে ডাবের জলের শরবত। শালিনী শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, আমার বাবাও আমাকে এই একই কথা বলে, অ্যান্টিক জিনিসপত্র এভাবে ডেইলি লাইফে ইউজ করা যায় না। আদ্রিতা অবাক হয়ে রইল শালিনীর কথা শুনে। নীল কিভাবে জানলো এসব? তারপর কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল শেষ করতে করতে প্রায় 10-15 মিনিট ধরে এই ব্যাপারেই কথা বললো ওরা। তারপরই শালিনী রান্নাঘরের দিকে চলে গেল দুপুরের খাবারের ব্যবস্থা করতে। শালিনীকে হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য আদ্রিতা এবং প্রিয়াঙ্কা ওর সাথেই গেল। রান্নার দিদি সব রান্নাবান্না সেরেই গিয়েছে, অন্য সার্ভেন্ট সেসব গরম করে দেবে। শালিনীকে নিজে হাতে কিছুই করতে হবে না। তবু অতিথিরা এলে নিজে হাতে প্লেট সাজিয়ে না দিলে শালিনীর শান্তি হতো না। এদিকে নীল তখনও সোফাতে বসেছিল। ও কিছু একটা ভাবতে ভাবতে শরবতের গ্লাসটা হাতে তুলে নিল। ভাবনার সাগরে একেবারে ডুবে গিয়েছিল নীল। তাই ওর হাত থেকে কাচের গ্লাসটা ফসকে ওর গায়ের উপর পড়ে গেল। ধরফড়িয়ে সোফা থেকে উঠে নীল বলল, এ বাবা, পুরো প্যান্ট ভিজে গেল, ছি ছি ছি। এই বলে কয়েকটা টিস্যু নিয়ে নিজের প্যান্ট পরিষ্কার করতে লাগলো নীল। ঠিক সেই সময় শালিনীও কথা বলতে বলতে ঢুকে এলো। নীল, তুমি গাদার মাছ খেতে ভালোবাসো না পেটি? কিন্তু প্রশ্নটা করেই ও থমকে গেল। একদম সোজাসুজি এসে দাঁড়িয়েছিল শালিনী। ও দেখলো নীল কিছু টিস্যু নিয়ে নিজের প্যান্ট মুছছে। ভ্যাবাচাকা খেয়ে গেল শালিনী। হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? আসলে নীলকে এমন ভিজে প্যান্টে দাঁড়িয়ে থাকতে দেখে শালিনী ঘাবড়ে গিয়েছিল। ও ঠিক বুঝতে পারছিল না যে নীলের হয়েছেটা কি। তার উপর নীল প্যান্টের এমন একটা জায়গায় টিস্যু দিয়ে রাব করছিল যা দেখে যে কোনো মেয়েই লজ্জা পেয়ে যেতে পারে। এবার নীলও ব্যাপারটা বুঝতে পারলো। ও বেশ ভ্যাবাচাকা খেয়ে চিৎকার করে উঠলো, না না, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। হঠাৎ শালিনীর সামনে এমন একটা সিচুয়েশনে পড়ে
নীল লজ্জায় লাল হয়ে গেল। কি বলবে, কিভাবে বলবে, কিছুই বুঝিয়ে উঠতে পারলো না। শালিনী, তুমি প্লিজ ভুল বুঝো না, তুমি যা ভাবছো সেরকম একেবারেই নয়। আমি ওসব কিছু করছিলাম না, আমাকে বোঝানোর একটা সুযোগ দাও। নীল নিজেই বুঝতে পারছিল না যে কিভাবে বোঝাবে, তাও শালিনীর থেকে বোঝানোর সুযোগ চাইতে লাগলো সে। এই, আমি কি লেবু কেটে দেবো? কথাটা বলতে বলতে আদ্রিতা বসার ঘরে চলে এলো, ওর পেছনে প্রিয়াঙ্কা। কিন্তু ঘরে ঢুকেই যা দেখলো তা দেখে দুজনেরই চক্ষু চড়ক গাছ। এদিকে ওদের দুজনকে দেখে প্যানিক করতে শুরু করে দিল নীল। মনে মনে নিজেই নিজের মাথায় চাটি মারল সে। এমনিতে এই অবস্থা, তার উপর আবার আদ্রিতা। কি ভাববে। করুণ মুখে আদ্রিতার দিকে তাকালো নীল। আদ্রিতার সামনে ভেজা প্যান্টে দাঁড়িয়ে রয়েছে নীল, হাতে কিছু টিস্যু। একবার শালিনীর দিকে তাকালো, আর একবার নীলের ভেজা প্যান্টের দিকে। লজ্জায় চোখ বন্ধ করে নিল সে। ছি ছি, শালিনীর বাড়িতে শুরু করে দিল নীল। এদিকে প্রিয়াঙ্কার বিভৎস হাসি পেল, কিন্তু নীলের ভয়ে হাসতে পারলো না, তাই পেছন ঘুরে নিঃশব্দে কিছুটা হেসে নিল। কিন্তু আদ্রিতার তো মাথায় বাজ পড়লো যেন। দুয়ে দুয়ে কি যে হিসেব করে 4 করলো কে জানে। সোজা নীলের সামনে গিয়ে ফিসফিস করে বলল, কি হলো, শরীর খারাপ করলো নাকি তুমি ওসব? ছি ছি, নোংরা ছেলে কোথাকার। মুখ বেঁকালো আদ্রিতা। তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমাকে বিশ্বাস করো। নীল মাথা চাপড়ে বোঝানোর চেষ্টা করলো। এই সময় ওর মনে হচ্ছিল ধরনী দ্বিধা হও। আদ্রিতা নীলের শার্ট খামচে প্রশ্ন ছুড়ে দিল, নীল, তুমি কি পাগল হয়ে গেলে? এটা শালিনীর বাড়ি, অন্যের বাড়িতে এসব করতে গেলে কেন? বাড়ি অব্দি নিজের ইচ্ছেটাকে কন্ট্রোল করতে পারলে না? নিজের উপর কোনো কন্ট্রোল নেই? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। কথাগুলো বলেই মুখটা কাঁদো কাঁদো করে নিল আদ্রিতা। ওর ওই মুখ দেখে নীল যেন আরো বেকায়দায় পড়ে গেল। ভালোবাসার মানুষের সামনে এমন অবস্থায় পড়লে ভীষণই অপ্রস্তুত হয়ে পড়তে হয়। তার উপর যদি সে নিজের বউ হয়, তাহলে তো কথাই নেই। আরে আমি ভুলভাল কিছু করছিলাম না, আমার প্যান্টে শরবত পড়ে গিয়েছিল আর আমি টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করছিলাম। নীল আশ্বস্ত করার চেষ্টা করছিল আদ্রিতাকে, কিন্তু কে শোনে কার কথা। যাও তো, এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বউ যা বুঝবে সেটাই ধ্রুব সত্য। তারপর একবারও বরের কথা কানে নেবে না সে। তাই নীল আর কিছু না বুঝিয়ে বাথরুমের দিকে রওনা দিল। যাবার আগে আদ্রিতা আবারও শাসিয়ে দিল তাকে, বাথরুমে গিয়ে আবার ওসব করতে বসো না যেন, তাড়াতাড়ি বেরিয়ে এসো। নীল কপাল চাপড়ে চলে গেল বাথরুমের দিকে। নীল যেতেই তিনজনের মধ্যে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো। আদ্রিতা ঠিক কি বলবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু পর মুহূর্তেই প্রিয়াঙ্কা এবার হাসিতে ফেটে পড়লো। ও আর ধরে রাখতে পারছিল না, ওকে হাসতে দেখে আদ্রিতা এবং শালিনীও হাসিতে গড়িয়ে পড়লো। কিন্তু এমন হাসির মুহূর্ত কান্নায় বদলে দিতে ঘরে ঢুকে এলো কিছু সন্ডা মার্কা গুন্ডার দল। ওদের দেখেই এরা চমকে উঠলো। কে তোমরা? হতবাক হয়ে প্রশ্ন করলো শালিনী। এই, তিনজনের হাত পা বেঁধে দে। হাত নাড়িয়ে ইশারা করতে করতে বলল একজন মাঝবয়সী ভদ্রলোক। তারপর হঠাৎ আদ্রিতার হাতটা টেনে ওর কাছে নিয়ে এসে চিৎকার করে বলল, নীল, কোথায় চলে গেলি? বাইরে আয়, তোর বউ এখন আমার জিম্মায় আছে। মুখের উপর থেকে কালো মাস্কটা খুলে কথাগুলো বলল দেবু শঙ্কর। আসলে এটাই খুনিয়াবাড়ি গ্যাংয়ের বৈশিষ্ট্য। যত পুলিশে অ্যারেস্ট করুক, যতই ভালো সিকিউরিটি থাকুক না কেন, ওরা ঠিক জেলের বাইরে বেরিয়ে আসে। গতকাল খুনিয়াবাড়ি গ্যাংয়ের 30 জনের দলকে আলিপুর জেলে শিফট করানো হচ্ছিল। সেই সময় ওদের সর্দার বাবু গোস্বামীর লোকজন পুলিশের গাড়িতে হামলা চালায়। কিছু পুলিশ কর্মীর মৃত্যুও হয়। আর সেই সুযোগেই খুনিয়াবাড়ি গ্যাংয়ের মেম্বাররা পালিয়ে যায়। নীল না থাকলে না খুনিয়াবাড়ি গ্যাংয়ের সদস্যরা ধরা পড়তো, আর না ওদের এত ঝক্কি পোহাতে হতো। সব দোষ ওই একমাত্র নীলের। তাই ওরা প্ল্যান করে নীলকে খতম করতে চায়। আর সেই প্ল্যান অনুযায়ী ওরা নীলের উপর নজর রেখে চলে এলো শালিনীর বাড়িতে। ওদিকে বাথরুম থেকে দেবুর গলা পেয়ে চমকে উঠল নীল। দেবু শঙ্কর এখানে কি করছে? ও জেল থেকে কবে ছাড়া পেল? নীলের ভ্রুতে ভাঁজ পড়ল। দেবু শঙ্কর কি সত্যি নীলকে মেরে ফেলবে, নাকি নীলের পুরো রাগ এসে পড়বে আদ্রিতার উপর?